न्यूज प्रहर के प्रायोजक हैं मॉडर्न फर्नीचर कोदली। गुप्त सूचना के आधार पर एसटीएफ ने छापेमारी कर 500 बोतल फैंसी डील सिरप बरामद की। मास्टर प्लान की मांग हुई तेज, पूर्व मेयर के बाद व्यवसायियों ने भी उठाई आवाज। डिमांड একটা মাস্টার প্ল্যান করা গাড়ি। एरोड्रम के कारण बारिश में जल जमाव से जूझ रहे तेंदुआ ग्राम के लोग, इसको प्रबंधन से लगाई गुहार। गुप्त सूचना के आधार पर राज्य पुलिस के एसटीएफ की टीम ने गुरुवार की रात कुल्टी थाना अंतर्गत राष्ट्रीय राजमार्ग संख्या 2 पर एक अंडरकवर ऑपरेशन किया और एक लॉरी से 500 बोतल फैंसी डील सिरप बरामद किया, जिसे कुल्टी थाना पुलिस को सौंप दिया गया। शुक्रवार चालक को आसनसोल कोर्ट चालान किया गया। सूत्रों के अनुसार सिरप बनारस से मुर्शिदाबाद ले जाया जा रहा था। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. है, कुल्टी है, न्यामतपुर है, बड़ागढ़ है, रूपनारायणपुर है, चितरंजन है, इधर जामुड़िया है, उधर रानीगंज है। बाकी हमारे जितने पंचायत के इलाके हैं उसको छोड़ करके जितना आसनसोल नगर निगम के अंतर्गत आता है उसका एक मास्टर प्लान बनाया जाए। पूर्व मेयर जितेंद्र तिवारी के बाद अब फेडरेशन ऑफ साउथ बंगाल फास्बेकी की ओर से भी मास्टर प्लान की मांग उठने लगी है। आसनसोल शहर के डेवलपमेंट के लिए मास्टर प्लान की सख्त जरूरत है बोलकर सोशल मीडिया के जरिए पूर्व मेयर ने एक मुहिम छेड़ी, जिसका असर शुक्रवार को दिखा जब फास्बेकी के आसनसोल आसपास के सभी चेंबर ऑफ कॉमर्स के सदस्यों को लेकर बैठक की और मांग रखा कि हमारा शहर कोलकाता के बाद सबसे बड़ा शहर है, ज्यादा रेवेन्यू देता है, तो हमारे शहर को डेवलपमेंट के लिए कोई मास्टर प्लान बनाकर कार्य क्यों नहीं किया जा रहा। फास्बेकी के सदस्य सचिन रॉय आरपी खेतान ने कहा कि कोलकाता में 60 फ्लाईओवर है, अपने शहर में एक भी कंप्लीट नहीं हो पा रहा। नूनी नदी गारुई नदी के संकीर्ण होने के कारण हमें बाढ़ का सामना करना पड़ रहा, वहीं दिन पर दिन बाजार में फुट पर चलने की जगह नहीं बची। শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সবাই ভালো থাকেন। আমাদের ফসবিকির তরফ থেকে কিছু কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যাতে সরকারের কাছে সেই আবেদনগুলো যায় সঠিকভাবে। আমাদের কিছু কিছু ডিমান্ড আছে যেগুলো বহু বছরের ডিমান্ড, সেগুলো আমরা ফসবিকির তরফ থেকে আমরা করছি এবং এখানে আমাদের সব চেম্বারও আছে, দেখতে পাচ্ছেন চেম্বারের প্রতিনিধিরাও আজকে এসছেন, আমাদের খুব ভালো খবর, সবাই এসছেন। আমাদের যেগুলো মূল এজেন্ডা আছে যে আমরা সরকারের কাছে জানাবো যে সবথেকে বার্নিং ইস্যু হচ্ছে যে সমস্ত পশ্চিম বর্ধমানের এবং সারা পশ্চিমবাংলায় যেভাবে রোডগুলো এনক্রোচমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় রোড এনক্রোচমেন্ট যেভাবে হচ্ছে, আমাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। প্লাস আমাদের ব্যবসায়ী যে বন্ধুরা যারা কোটি কোটি টাকা ব্যবসা করছে, কোটি কোটি টাকা শোরুমের পিছনে খরচা করছে, তার দোকানের সামনেটা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে সেগুলো সরকারের কাছে পৌঁছেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। কিছুদিন আগে বাটা যেটা দোকান জানেন আসানসোল মার্কেটের মধ্যে, তার সামনেটাও এনক্রোচমেন্ট হয়েছিল এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিক লেভেলে সেটা আমরা সেটা করেছি। আমরা বলেছি সরকারকে এইভাবে যদি হতে থাকে আমরা কিন্তু ধর্নায় বসবো এবং এইভাবে এনক্রোচমেন্ট যদি থেকে আমরা ব্যবসা দরকার হলে বন্ধ করে দেবো। আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি 2 টাকা পার স্কোয়ার ফিট, কমার্শিয়াল ট্যাক্স করেছিলেন যখন জিতেন্দ্র তিওয়ারি মেয়র সাহেব ছিলেন। উনি বলেছিলেন দোকানের সামনের থেকে সমস্ত এনক্রোচমেন্ট হাটিয়ে দেবো, দরকার হলে ফুটপাথ উঠিয়ে দেবো, কিন্তু কোনো কিছু প্রতিশ্রুতি উনি রাখেননি এবং আমরা আমাদের ব্যবসায়ী বন্ধুরা সেটা সাফার করছে যে দোকানে কোটি কোটি টাকা দিয়ে শোরুম করছে, তার সামনে ফুটপাথ বসে যাচ্ছে, দোকানে এন্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এভাবে সাফার করছে। এই বাটার একটা উদাহরণ, এরকম বহু দোকানদার আছে যেগুলো সাফার করছে। নাম্বার 2, আমাদের আসানসোলের ডেভেলপমেন্টের জন্য বর্ষা হলো, এই বর্ষাতে যে কিভাবে আমাদের আসানসোল ওয়াটার লগিং হয়েছে এবং ওয়াটার লগিংয়ের জন্য আমাদের ব্যবসায়ী বন্ধুরা কীভাবে সাফার করেছে, নাগরিকরা সাফার করেছে এবং কত লস হয়েছে। সেই লসের জন্য আমাদের মাননীয় মন্ত্রী এখানে এসেছিলেন, আপনারা জানেন। আমাদের এখানকার মাননীয় মন্ত্রী আমাদের অনারেবল মিনিস্টার মলয় কটকর সাহেব ছিলেন। আমরা যাতে যাদের লোকসান হয়েছে তাদের কম্পেনসেট করা হয় তার জন্য আমরা আবেদন করেছি, কিন্তু সেই কম্পেনসেট এখনও পর্যন্ত কার্যকরী কিন্তু হয়নি। তারা যাতে হয় সেটা আমরা ডিমান্ড করব, তাদের যাদের লোকসান হয়েছে তাদের যেমন দেওয়া হয়।
এটা আমাদের ডিমান্ড থাকবে। এবং যে জন্য ওয়াটার লগিং, যে গাড়ুই রিভার, তার জন্য যেমন মাস্টার প্ল্যান করা হয়, কারণ গাড়ুই রিভার এবং তার সঙ্গে নুড়ি নদী কানেক্টিভিটি রয়েছে। আপনারা জানেন সব যে নুড়ি নদী এবং গাড়ুই রিভারের ওয়াটার লগিংয়ের জন্য এনক্রোচমেন্টের জন্য এই সায়েন্স বলছে যদি আমাদের ক্লিয়ারেন্সটা ঠিক না থাকে ওখানে এনক্রোচমেন্ট হয়ে যায়, ন্যাচারালি সেটা ব্যাক প্রেশার হবে, ওয়াটার লগিং হবে। অতএব মাস্টার প্ল্যান যেখানে দরকার, গাড়ুই রিভারের যেগুলো এনক্রোচমেন্ট আছে সেগুলো হাটিয়ে একটা মাস্টার প্ল্যান করে, যাতে ইন ফিউচার এটা না হয়। এই বছর হয়েছে ঠিক আছে, আগামী বছর যদি এরকম আবার হবে তো প্রতি বছর হয়ে থাকবে। তার জন্য সরকারের কাছে আমাদের ডিমান্ড একটা মাস্টার প্ল্যান করা গাড়ি রিভারের জন্যে, এবং আগামী দিনে ইন ফিউচার যাতে কোনো নাগরিক, কোনো ব্যবসাদার কেউ যাতে এভাবে লোকসান না হয়। এবং আসানসোলের ব্যাপারে আমাদের মাস্টার প্ল্যানের করার জন্য আমাদের আবেদন থাকবে, যাতে আসানসোলের উপরে, যেমন কলকাতার পরে আসানসোল আমাদের সিটি, কলকাতার একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে, কিন্তু আসানসোলে একটা ফ্লাইওভার নেই, অথচ ট্রাফিক জ্যাম, ট্রাফিক বাড়ছে, পপুলেশন বাড়ছে। আমাদের জিটির উপরে একটা ফ্লাইওভার আমাদের ডিমান্ড থাকবে, যে জিটির উপরে একটা ফ্লাইওভার করা হোক, যাতে আসানসোলের ট্রাফিক জ্যাম কিছুটা প্রবলেম সলভ হয়। এইগুলো আমরা পোস্টবিকির তরফ থেকে আমরা ডিমান্ড করব, এবং যেগুলো হকার এগুলো আছে এগুলোর জন্য যাতে একটা মাস্টার প্ল্যান করা হয়। এর আগেও হয়েছিল, ওদের রিহ্যাবিলিটেশনের জন্য জায়গা দেওয়া হয়েছিল, ফুটপাথ উচ্ছেদ হয়েছিল, কিন্তু তারপর আবার বসে যায়। এইগুলো যদি একটা মাস্টার প্ল্যান করে ওদের রিহ্যাবিলিটেশন করা হয়, হকারদের রিহ্যাবিলিটেশন এবং ফুটপাথ মুক্ত করা হয়, কারণ সব সময় আমাদের ঘরে, আপনার ঘরে সব ছেলেমেয়েরা ফুটপাথের উপর দিয়ে যায়, কিন্তু ফুটপাথ দিনের পর দিন এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে। समय आ गया है कुछ अब संघर्ष का। हमारे जो स्वार्थ हैं व्यापारियों के, उन पर कुठाराघात हो रहा है। वर्षों से जो हमारी दुकानें चली आ रही हैं, उनके सामने अचानक रात में आकर के एक नई दुकान बैठ जाती है। हमसे टैक्स लिया जाता है 2 रुपये का प्रति स्क्वायर फीट का, इस नाम का कि आप फ्रंट में आप बैठेंगे, सबसे आगे की दुकान आपकी जीटी रोड के ऊपर। जैसे ही वो नई दुकान आके खुलती है और धीरे धीरे वो दुकान 5-7 दिनों में पक्की बन जाती है। लोहे का स्ट्रक्चर हो या काठ का स्ट्रक्चर हो या सीमेंट का स्ट्रक्चर हो, हम चले जाते हैं 2 नंबर में, वो आते 1 नंबर में। उनके ऊपर कोई टैक्स नहीं, किसी भी तरह का सरकारी कोई भी टैक्स नहीं है, और हम 49 तरह के 49 तरह के हम टैक्स देते हैं। ये क्या मखौल नहीं उड़ाया जा रहा है? कल बाटा के सामने, कल परसों तरसों जो भी हो, बाटा के सामने एक बैठी, उसको लेके हम लोगों ने पुरजोर विरोध किया, वो फिर पुलिस की मदद से उसको हटाया गया। ये कब तक चलेगा? ये आज बाटा है, कल और किसी की दुकान है, परसों रंगलाल की है, उसके बाद तपन सेन की है। हम अपनी दुकानें जो 40 बरस, 50 बरस, 60 बरस, 100 बरस से भी हमारी दुकानें यहाँ पर आसनसोल में है, उनके सामने में क्या इसी तरह इंक्रोचमेंट होता रहेगा, ये उत्पात होता रहेगा और हम देखते रहेंगे? नहीं, अब हम नहीं देखेंगे। अब हम इसके लिए पूरा पुरजोर विरोध करेंगे, हर तरह से अपनी पूरी ताकत से विरोध करेंगे। ज़रूरत होगा हम लोग धरने पर जाएंगे, आंदोलन के रास्ते पर जाएंगे। लेकिन अब हम ये हमारे दुकान के सामने में कोई दूसरा आके दुकान लगाए, इंक्रोचमेंट करे, ये हम बर्दाश्त नहीं करेंगे। सोल है, कुल्टी है, नियामतपुर है, बड़ागढ़ है, रूपनारायणपुर है, चितरंजन है, इधर जामुड़िया है, उधर रानीगंज है। बाकी हमारे जितने पंचायत के इलाके हैं उसको छोड़ करके जितना आसनसोल नगर निगम के अंतर्गत आता है, उसका एक मास्टर प्लान बनाया जाए। अभी हमारे सेक्रेटरी ने कहा है कि कलकत्ते में 60 फ्लाईओवर हैं, हमारे यहाँ पहला फ्लाईओवर में शुरू हुआ। अरे भाई, आसनसोल की सेकेंड बिगेस्ट सिटी ऑफ बंगाल, जरा सा उसको मर्यादा दीजिए, कुछ इधर भी खर्च करवाइए कि फ्लाईओवर यहाँ पर बने जहाँ जहाँ जरूरत है। क्या जैम की क्या पोजीशन है वो आपसे, हमसे ज़्यादा आप लोग जानते हैं। आप लोग मोटरसाइकिल पर सारा दिन घूमते रहते हैं, धूप हो या बारिश हो या जो भी हो, जैसा भी वेदर हो। तो इसलिए आप लोग भी जरा सा इस आवाज़ को बुलंद कीजिए, बीच में सीरीज के रूप में छापिए कि आसनसोल के लिए मास्टर प्लान बने, फ्लाईओवर्स बने जहाँ जरूर। अभी गारुई रिवर और लूनी रिवर की वजह से, 2 नदियों की वजह से महाप्रलय यहाँ पर आ गई थी। 50 करोड़ से 100 करोड़ का हमारे व्यापारियों का नुकसान हुआ। हम ये डिमांड करते हैं, अब उस नदी को बंद तो कर नहीं सकते हैं, हमें मास्टर प्लान आप दीजिए जिससे कि नदियों का विकास कैसे हो, आगामी दिनों में बाढ़ आए तो वो बाढ़ संचालित हो डिसिप्लिन वे के अंदर।
उनको एक वे आउट होना चाहिए। इस रास्ते पानी जाएगा तो दाएं बाएं नहीं घुसेगा वो, जो कि इस बार हुआ है, महाविनाश हुआ है यहाँ पर। खाली ये इस एरिया में बस्ती में नहीं, बहुत बड़े इलाके में हुआ। डीएमजी ऑफिस के पीछे हुआ है, हमारे नॉर्थ आसनसोल में हुआ है, और भी यहाँ तक कि वो जो रुद्रा है, दीपक रुद्रा महिंद्रा शोरूम, वहाँ तक के पीछे में नुकसान हुआ है। काफ़ी बड़े इलाके में नुकसान हुआ है। उसके लिए नूनी और गारुई रिवर का एक मास्टर प्लान, उसकी चिट्ठी हमने अलग दी है। माननीय ममता बनर्जी से लेकर के पूरे प्रशासन को, सबको हमने जिनको चिट्ठी दी है, उनका नाम भी इसमें शामिल है। किसी भी घर की शान होती है उस घर में रखे फर्नीचर्स, और आपके सपनों के महल को आकर्षक फर्नीचर्स के साथ सजाना हो तो आप सीधे चले आए मॉडर्न फर्नीचर गोधली। जी हाँ, गोधली समीरन राय रोड स्थित मॉडर्न फर्नीचर आपको आकर्षक फर्नीचर के रेंज वाजिब दरों पर उपलब्ध कराते हैं। हमारे यहाँ ब्रांडेड, नॉन ब्रांडेड फर्नीचर, सागवान वुडन आइटम जैसे बेड, सोफा सेट, डाइनिंग टेबल, सेंटर टेबल, वार्डरोब के अलावा स्टील अलमीरा, प्लास्टिक चेयर, सोफा के फुल रेंज सहित कई तरह के फर्नीचर बाजार से कम दरों पर इजी फाइनेंस के साथ पाए जाते हैं। तो घर को आकर्षक बनाना हो या शादी के लिए फर्नीचर लेना हो, सीधे चले आए मॉडर्न फर्नीचर, गोधली समीरन राय रोड, गुरुद्वारा के करीब, आसनसोल। विशेष जानकारी के लिए कॉल करें 8927603597। आसनसोल नगर निगम द्वारा कुल्टी के रानी तालाब में जीटी रोड के किनारे किए जा रहे अवैध निर्माण को तोड़ा गया। नगर निगम के इस कार्रवाई के बाद से इलाके में हड़कंप मच गया। इस संबंध में नगर निगम के प्रशासनिक बोर्ड सदस्य चंद्रशेखर कुंडू ने कहा कि जीटी रोड के किनारे सरकारी जमीन पर अवैध निर्माण बनाए जाने की शिकायत मिल रही थी। कई बार उन लोगों को मना किया गया था, लेकिन इसके बावजूद वहां वह रातों रात अवैध निर्माण किया जा रहा था, जिसकी जानकारी मिलने के बाद तत्काल कार्रवाई करते हुए उसे तोड़ दिया गया। उन्होंने कहा कि यहाँ अवैध रूप से कब्जा कर निर्माण किया जा रहा था, वहीं इसका उपयोग व्यवसाय के लिए किया जा रहा है। म्यूनिसिपालिटी কোনো কাগজপত্র নেই, বিনা পারমিশনে, বিনা অনুমতিতে থানাতে পিনবাজি, ওখানে পিনবাজি করে করে আমার মানে জলজান্ত দোকানটাকে ভেঙে দিল। আমি লোনে নিয়েছি 10% সুদে টাকা নিয়ে কষ্ট করে দোকান করছিল, ভেঙে বরবাদ করে দিল। তো কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে অবৈধ নির্মাণ। না, তাহলে 75 আপনার সবগুলো ভাঙুন, তাহলে আমি আমারটাও ভেঙে দেবো। যখন 75 কি আইনটা কি আমার জন্য একা স্পেশাল নাকি, আর বাদ বাকি লোকের জন্য ফ্রি? এখানে নাকি বলা হচ্ছে এখানে নতুন কোনো কনস্ট্রাকশন। কে বলছে নতুন আর পুরনো? তো আমার নিজের জায়গা ছিল, এতদিন ধরে নিজের ঘেরার মধ্যে ছিল, নিজের ঘেরার মধ্যে ছিল। যখন গভর্নমেন্টের থেকে নেবে তখন আমি দিয়ে দেবো। তার আগে আমার পাশের বাড়ি দোকান বিক্রি হয়ে গেল, তারপর ওদেরকে কিছু করা হচ্ছে না। এগুলো পিনবাজি ছাড়া কি? দেখুন, ওখানে হচ্ছে সরকারি জায়গা দখল করে মানুষের কাছ থেকে অভিযোগ জমা পড়েছে যে সরকারি জায়গাগুলো দখল করে রাস্তার দুধারে যে সরকারি জায়গা রয়েছে সেগুলো দখল করে একের পর এক নির্মাণ কাজ চলছে। ওখানকার সাধারণ মানুষের থেকে বারবার অভিযোগ আসছে যেটা এরকমভাবে জিনিসপত্র বানাচ্ছে, ঘর বানাচ্ছে, সেই ঘরগুলো বাইরের লোকেদের কাছে বিক্রি করে দিচ্ছে এবং সেখানে অসামাজিক কার্যকলাপ চলছে। তো আমরা সেটাকে নিয়ে আজকে মুভ করেছি এবং যেহেতু এটা আমাদের জায়গায় এরকম যদি কোনো কিছু হয় তো সেটা আমরা ভাঙতে বাধ্য, ভেঙে দিচ্ছি এবং আশা করি ভবিষ্যতে এরকম কোনো অবৈধ নির্মাণ কেউ করবে না। তো ওনারা দাবি করেছেন যে কর্পোরেশন যে ভাঙতে এসছে তাদের কাছে কোনো অর্ডার কপি নেই ভাঙার জন্য। আমার জায়গায় যদি কেউ কোনো কিছু তৈরি করে তার জন্য কোনো অর্ডারের দরকার হয়। এটা যদি কোনো মানুষের কোনো প্রাইভেট প্রপার্টি হয়, কারোর জায়গার মধ্যে কোনো কিছু ভাঙতে হয়, তখন সেখানে অর্ডার কপির দরকার হয়, তাকে নোটিশ করা হয় যে আপনার জায়গায় আপনি এটা ইলিগালভাবে করেছেন, প্ল্যান স্যাংশন করেননি, তার জন্য। এটা তো সরকারি জায়গায় ওনারা অবৈধভাবে জিনিসপত্র বানাচ্ছে, তার জন্য আবার কি নোটিশ করবো? Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
एरोड्राम होने के कारण बारिश में तेंदुआ कालाझरिया ग्राम में जल जमाव की स्थिति पैदा हो जाती है, जिससे यहाँ के स्थानीय लोगों को काफी परेशानी का सामना करना पड़ता है, जिसे लेकर हीरापुर थाना कृषक सभा की ओर से इसको प्रबंधन को 9 महीना आगे ही लिखित शिकायत की गई थी। साथ ही जल निकासी के लिए पाइपलाइन लगाने की गुहार लगाई गई थी, किंतु इसको प्रबंधन ने इस और कुछ भी नहीं किया। तो बाध्य होकर एक बार फिर ग्रामीणों ने हीरापुर थाना कृषक सभा के बैनर तले इसको प्रबंधन से शिकायत की। फिलहाल इसको प्रबंधन का कहना है कि उनका अकेले का काम नहीं है, इसलिए बाकी और विभाग के लोगों को लेकर एक बार बैठक की जाएगी, तब सही हल निकल पाएगा। 2.5 মাস আগে আমরা এই ইসকো কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম যে অ্যারোড্রাম হওয়ার জন্য আমাদের ধেনুয়া কালাজিরা গ্রামে বর্ষা হলে বর্ষার জল জমে যাচ্ছে, জল বার হচ্ছে না। এই জল বার করার জন্য একটা পাইপ বসাতে হবে, আর যে ড্রেনটা তৈরি হয়েছে ড্রেনটার আউটলেটটা তৈরি করতে হবে, কিন্তু এরা কোনো রেসপন্স দেয় না, যার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে সিজিএম সাহেব আমাদের কথা দিলেন যে এটা আমাদের একার ব্যাপার নয়, এটা ইসকো কর্তৃপক্ষের একার ব্যাপার না, এটা এয়ারপোর্ট অথরিটি আছে, প্রশাসন আছে, তাদেরকে নিয়ে 15-20 দিনের মধ্যে এয়ার স্ট্রিপে একটা ওরা মিটিং করবে, আমাদেরকে ডাকবে, মিটিং করে যা সলিউশন করা যায় সেটা ওনারা করবেন, এই আশ্বাস ওনারা দিলেন। 15-20 দিনের মধ্যে এটা ওনারা করবেন, আশ্বাসটা দিলেন। অ্যারোড্রামের মধ্যে কত বাড়ি যে আছে যে এলাকাটাতে জল ডুবে সে তো মোটামুটি 100খানেক বাড়ি তো আছেই, 100খানেক বাড়ি আছে, সব গরিব লোকের ঘর, কোনো বড় লোকের না। সব এই যে 29 তারিখে বর্ষা হলো, সারা দিন রাত ওখানে গিয়ে 2-3টা পরিবারকে উঠতে হয়েছিল, উঠতে হয়ে আমাদের ওখানকার সিপিআইএম পার্টি অফিসে তারা ছিল এবং তাদের বাড়ি থেকে জল বের হতে প্রায় 10-12 দিন টাইম লেগেছে। ऑल इंडिया बीएसएनएल पेंशनर एसोसिएट के बैनर तले गुरुवार को आसनसोल बाजार के पास बीएसएनएल कार्यालय के सामने केंद्र सरकार के नीतियों के विरोध में और कई दफा मांगों के समर्थन में सभा किया गया। अपनी मांगों की जानकारी देते हुए ऑल इंडिया बीएसएनएल पेंशनर्स एसोसिएट के जिला संपादक मृदुल कांति चटर्जी ने कहा, মূলত বিএসএনএলের অন্তর্ভুক্ত যে সমস্ত কর্মচারী যারা ছিল তাদের সংগঠন ছিল, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কোনো সংগঠন ছিল না। তার জন্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্ত সমস্যাগুলো অ্যাড্রেস করার মতো প্রয়োজন ছিল, তাদের সমস্যাগুলোকে তুলে ধরার জন্যে এবং তাদের যে সমস্ত বিশেষ করে পেনশন রিলেটেড যে সমস্যা 2007-এর আগে যারা যে সমস্ত কর্মচারীরা রিটায়ার করেছিল, পে রিভিশন হওয়ার পরও তাদেরকে পে রিভিশন থেকে পেনশন রিভিশন থেকে বাইরে রাখার চেষ্টা হচ্ছিল, সেই সময়টাতেই এই লড়াইটা করার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা 2007-এর আগে যে সমস্ত কর্মচারীরা অবসর গ্রহণ করেছিল তাদের পেনশনের ব্যবস্থাটাকে সুনিশ্চিত করা হয় এবং পরবর্তীকালে বিএসএনএলের অন্তর্ভুক্ত যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল, বিশেষ করে মেডিকেল ভাতা কর্মচারীরা পেত কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেত না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মেডিকেল ভাতার ব্যবস্থা করা, তাদের 78.2 একটা ফিক্সেশনের ব্যাপার ছিল, সেই ফিক্সেশনের ব্যাপারটাকে নিয়ে আসা এবং বিএসএনএল তৈরি হওয়ার পরেই সিদ্ধান্ত হয়েছিল যে বিএসএনএল 40% এবং ডিওটি 60% পেনশন কন্ট্রিবিউশন করবে। আমাদের প্রথম থেকে দাবি ছিল যে যেহেতু আমরা ডিওটি থেকে বিএসএনএলে কনভার্টেড হয়েছি, কাজে আমাদের সমস্ত পেনশনের দায়িত্বটাই ডিওটিকে গ্রহণ করতে হবে, বিএসএনএলের কোনো কন্ট্রিবিউশনের জন্য অপেক্ষা করা যাবে না। এই দাবিটাকে আমাদের একটা অন্যতম মুখ্য দাবি ছিল, সেই দাবিটাকে আমরা আদায় করতে সক্ষম হয়েছি। এখন বিএসএনএলের অবসরপ্রাপ্ত যত কর্মচারী আছে সমস্ত কর্মচারীদেরই পেনশন ডিওটি তার দায়িত্ব গ্রহণ করেছে।